সমাজ যদি আঙুল তোলে নষ্ট বলে তোকে, মুখ লুকিয়ে থাকিস না রে আদর ভাঙার শোকে। সঠিক পথে থাকিস যদি ভয় কি মেয়ে তোর, মনে রাখিস রাতের পরেই আসবে নতুন ভোর। প্রিয়, জীবনে এমন একজন মানুষ থাকা প্রয়োজন যে বলবে ঝগড়া করছো করো, আমি ছাড়ছি না তোমায়। পরন্ত বিকেলে নিস্তব্ধতার ভিড়ে উতাল পাতাল শব্দের চারিপাশে বইছে বাতাস। বাতাসে আশেপাশে গাছগাছালির পাতারা উড়ছে বারংবার। বিশাল পুকুরের মাছ দিয়ে বয়ে চলেছে পানিদের উড়ন্ত মন। দুলছে তারাও, কখনো এপাশ তো কখনো ওপাশ। সাদা ধবধবে আকাশটার পথ বেয়ে উড়ে চলেছে পাখিরা। রোদ্দুরের ছিটে ফোটাও নেই মোটেও। এসবের ভিড়ে খোলা মাঠের মাঝে পুকুরের কাছ দিয়ে থাকা বিশাল এক সবুজ মেলে থাকা গাছের নিচে ছোট্ট এক বেঞ্চে বসে আছে একজন 40-50 বছরের লোক। পরনে তার কালো পাঞ্জাবি, কালো প্যান্ট, সাথে গায়ে পাতলা একটা চাদর, মুখ ভর্তি করা দাড়ি। মনের গহীনে কিছুটা ভালো লাগা নিয়ে এই সুন্দর মায়াবী সময়ের পরিবেশটাকে রং তুলি দিয়ে আঁকছেন উনি। জীবনের এতগুলো সময় ঠিক কত কিছু পেয়েছেন উনি জানা নেই তার, তবে ব্যর্থতার এক গল্প ঠিকই উপহার পেয়েছেন উনি। জোরে দীর্ঘশ্বাস ফেলল লোকটি। এমন সময় তার ডান দিকে রাস্তা দিয়ে আসতে লাগলো একটি 17-18 বছরের মেয়ে। চোখে মুখে মন খারাপের ছাপ, সাথে কিছুটা রাগেরও প্রলেপ দেখা যাচ্ছে। হয়তো বাসা থেকে কোনো কারণে রাগ করে এসেছে এখানে, নয়তো ভালোবাসার মানুষের সাথে ঝগড়া। মেয়েটি হনহন করে হাঁটতে হাঁটতে এসে বসলো সেই বেঞ্চটায়, লোকটার থেকে কিছুটা দূরত্ব নিয়ে। তারপর তড়িঘড়ি করে ফোন করলো কোনো এক নাম্বারে। ফোন ধরতেই একটু লেট হওয়াতে কর্কশ কণ্ঠ নিয়ে মেয়েটি বলল, পিহু, আমি আজই স্বাধীনের সাথে ব্রেকআপ করব। অপর পাশে নীলার কথা শুনে নিরাশ চেহারা নিয়ে বলল পিহু, আবার কি হলো? কি হয়নি সেটা বল। ও আমায় না বলে কি করে পারলো বন্ধুদের সাথে ঘুরতে যেতে? উত্তরে হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলল পিহু, সামান্য এই বিষয়ের জন্য তুই ব্রেকআপ করবি? সামান্য বিষয় তোর কাছে? এটা সামান্য মনে হচ্ছে আজ, বন্ধুদের কাছে না বলে গেছে, কাল তো অন্য মেয়ের সাথেও যেতে পারে। তুই জানিস নীলা স্বাধীন এমন কিছু করবে না। ও তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ভালোবাসে না ছাই, সব লোক দেখানো। ভালোবাসলে কি করে পারলো এভাবে না বলে চলে যেতে? হয়তো সময় হয়ে ওঠেনি বা ফোনে চার্জ নেই। আবার এমনও হতে পারে হুট করেই বন্ধুরা প্ল্যান করে ফেলেছে, তাই হয়তো বলতে পারিনি। যতই বল, আমি আজ ওর সাথে ব্রেকআপ করেই ছাড়বো। তোর যা বলেই কেটে দিল পিহু। কারণ সে জানে এখন নীলার সাথে কোনো কথা বলা বা না বলা দুটোই সমান। পিহুর কাজে আরও রেগে গেল নীলা। গম্ভীর কণ্ঠ নিয়ে বলল সে, যেমন পিউ তেমন স্বাধীন, দুটোর একটাও ভালো না। সব ভেজালগুলোই আমার ভাগে কেন পড়ে? এমন সময় এক অপরিচিত কণ্ঠ ভেসে আসলো নীলার কানে। বলল লোকটি, যদি সবই শুনি বাড়াবাড়ি করু তাহলে ভেজাল তো লাগবেই। চোখ মুখ কুঁচকে তাকালো নীলা পাশের লোকটির দিকে, তারপর বিস্মিত কণ্ঠে বলল, মানে? চোখ তুলে নিজের আঁকা বন্ধ করে তাকালো লোকটি নীলার মুখের দিকে, তারপর বলল, ভালোবাসা হলো ময়ূরীর মতো, যখনই মেলে দিবে তখনই সুন্দর। বেশ উদাসীন হয়ে বলল নীলা। আপনার কথার অর্থ বুঝলাম না। আমি বলতে চাচ্ছি, তুমি যদি কাউকে নিজের ইচ্ছা মতো চালাতে চাও তাহলে সেটা বিষাক্ত হবে অপর প্রান্তের মানুষটার জন্য। আর জানো তো ভালোবাসায় বিশ্বাসী থাকাটা কতটা জরুরি। তার মানে আপনি বলতে চাইছেন আমি যাকে ভালোবাসি তাকে তার ইচ্ছে মতো থাকতে দেব, ভুলভাল কিছু করলেও কিছুই বলবো না? আমি সেটা গ্রহণ বললাম, তবে সব ক্ষেত্রে নয়। যেমনটা এইমাত্র তুমি যে
কারণে ব্রেকআপ করার কথা বললে সেটা কি ঠিক? ভালোবাসায় সবচেয়ে জরুরি কি জানো? বিশ্বাস। যাকে ভালোবাসো তাকে যদি বিশ্বাসই করতে না পারো তাহলে কিসের ভালোবাসা? কিন্তু ও যে আমায় না বলে চলে গেল, তার বেলা এখনো পর্যন্ত একটা ফোনও দেয়নি। একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই কোনো কারণ আছে। বিশ্বাস রেখো যে সে তোমায় ফোন করবেই। যদি না করে? সেটা নিয়ে না হয় পরে ভাববো। উত্তরে নীলার কিছু বলল না, চুপটি করে বসে রইল বেঞ্চে। নীলাকে চুপ হতে দেখে লোকটিও আর কিছু না বলে আবার নজর দিল নিজের আঁকিবুকির দিকে। বলতে না বলতে কয়েক মুহূর্তের মধ্যে ফোনটা বেজে উঠল নীলা। উপরে আননোন নাম্বার থেকে বেশ কিছুটা সময় নিয়ে বলল নীলা। হ্যালো। নীলার ভয়েস শুনতেই অপর প্রান্তে নীলার বয়ফ্রেন্ড স্বাধীন বলে উঠল। আগেই সরি বলছি জানো। স্বাধীনের কথা শুনে সামনের লোকটি দিকে অপলক তাকিয়ে না থাকার ভান করে বলল নীলা। হঠাৎ সরি কেন? আসলে কি হয়েছে বলো তো? হুট করে রাতুল ওরা ঘুরতে যাওয়ার প্ল্যান করলো। আমি বারণ করেছিলাম কিন্তু শোনেনি, আমায় জোর জবরদস্তি করে নিয়ে এসেছে। ওদের জোর জবরদস্তির ঠেলায় আমি আমার ফোনটা বাসাতেই রেখে এসেছি, তাই তোমায় বলতে পারিনি, সরি। আর আগেই ফোন করতাম, কিন্তু তুমি তো জানো আমার বন্ধুগুলো কি পরিমাণ কিপ্টে, সহজে ফোনে টাকা ভাড়ে না, তাই অচেনা এক লোকের নাম্বার দিয়ে ফোন দিলাম। প্লিজ রাগ করো না। উত্তরে নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। উত্তরে স্বাধীন খুশি হয়ে বলল। থ্যাংক ইউ জানো। এখন তবে রাখি, বাড়ি গিয়ে ফোন দেব। ঠিক আছে। উত্তরে স্বাধীন আর কিছু না বলেই ফোনটা কেটে দিল। আর নীলা নিশ্চুপে কিছুটা অবাক চোখে তাকালো সামনের লোকটার দিকে। নীলাকে নিজের দিকে তাকাতেই বলে উঠল লোকটি। কি দিল তো ফোন? সবসময় রাগের মাথায় সিদ্ধান্ত নিতে নেই, বুঝলে? বুঝলাম। থ্যাংক ইউ আঙ্কেল। উত্তরে মুচকি হাসলো লোকটি। কিছুক্ষণ ওভাবেই বসে রইল দুজন। হঠাৎ নীলা প্রশ্ন করে বসল। আপনি যাকে ভালোবাসেন তাকে নিশ্চয়ই অনেক বিশ্বাস করেন? করতাম। করতাম কেন? এখন আর করেন না? এখন আর বিশ্বাস করার তেমন প্রয়োজন পড়ে না। উত্তরে বেশ অবাক হয়ে বলল নীলা। মানে সে এখন আর আমার কাছে থাকে না, তাই বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই আসে না। আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে? বিয়ে হয়নি, আবার ডিভোর্স। তার মানে? একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু পরিস্থিতি আমাদের এক হতে দেয়নি। লোকটির কথা শুনে কৌতূহলী জিজ্ঞাসা করল নীলা। কি হয়েছিল আপনাদের মধ্যে? নীলার কথা শুনে হাতের রং করা তুলিটা আটকে গেল ওখানে। থতমত বুকটা কেঁপে উঠল আপনা আপনি। পুরনো ক্ষতটা যেন আবার জাগ্রত হলো হৃদয়। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো তার। আঁকার খাতাটাকে বেঞ্চের এক কোণায় রেখে বলল। শুনবে তুমি আমার জীবনের সংক্ষিপ্ত এক গল্পের কাহিনী? নীলা বেশ আগ্রহ নিয়েই বলল। বলুন। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। বয়সটা তখন সবে 16, মাধ্যমিক দিবস এবার। তো হঠাৎ একদিন প্রচণ্ড বৃষ্টির মাঝে বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটে বাড়ি ফিরলাম। গরিব ছিলাম খুব। মেয়েটাকে দেখেছিলাম, তখনই বড় গাড়ি করে যাচ্ছিল সে। জানলাটা খোলাই ছিল, তাই হয়তো মুখটা দেখেছিলাম। ভালোবাসার প্রথম অনুভূতি সেই দিন হয়েছিল। বয়সটা ঠিক কতটা পারফেক্ট ছিল সেটা অনুভূতির জন্য বুঝিনি। অতঃপর সেদিন মাঝ রাস্তায় দাঁড়িয়ে শুধু মেয়েটাকেই দেখেছিলাম। যতক্ষণ গাড়িটা দেখা যাচ্ছিল আমি শুধু তাকিয়েই ছিল। তারপর বলতে না বলতেই গাড়িটা বৃষ্টির বেড়ে হারিয়ে গেল। এরপর বিভিন্ন জায়গায় দেখতাম মেয়েটাকে, কখনো রাস্তার ধারে বাবার হাত ধরে আইসক্রিম খেতে, তো কখনো গাড়ি ধরে ছুটে যেতে। দিন কাটছিল। তারপর বলতে না বলতেই মাধ্যমিকের এক্সাম শেষ হলো। এক্সামের ভালো রেজাল্ট করাই একটা ভালো কলেজে চান্স পেলাম। আর এটাই ছিল তার সাথে দেখা হওয়ার সাথে কথা বলার সূচনা, কারণ সেও সেই কলেজেই পড়তো। ক্লাসে ভালো রেজাল্ট করাই আমার পাশেই বসতো মাঝে মাঝে।
পড়াশোনায় হেল্প করতাম। এভাবে ধীরে ধীরে ক্লাসমেট থেকে বন্ধুত্ব আর ভালোবাসা তো আগেই ছিল। ইন্টারের সেকেন্ড ইয়ারের সাহস করে প্রপোজ করে দিলাম। ভেবেছিলাম এত বড় লোকের মেয়ে হয়তো রিজেক্ট করে দিবে, কিন্তু আমায় অবাক করে সে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিল। এরপর থেকে যেন বড় লোক হওয়ার একটা নেশা চলল মাথায়। আমি দিনরাত অনেক খাটতাম, অনেক পড়াশোনা করতাম, সাথে অনেক কাজও করতাম, কারণ আমি জানতাম তাকে বিয়ে করতে হলে আমাকে অনেক টাকার মালিক হতে হবে। কত কিছুই না করেছি তাকে পাওয়ার আশায়। লোকের বাড়ি বাড়ি গিয়ে পেপার সাপ্লাই করা, টিউশনি করানো, গাড়ি পরিষ্কার করা, আরও কত কি। লোকেরা অনেক কথা শুনেছি, নিজের পড়াশোনার খরচ, সাথে ওকে ভালো রাখার নেশা, সব কিছুই মাথায় ঘুরতো আমার। এভাবেই কেটে গিয়েছিল 2 বছর। ভার্সিটিতেও আমরা একসাথে ছিলাম। এর মধ্যে হঠাৎ একদিন ও বলে ফেললো ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তোমায় বলে বোঝাতে পারবো না, হৃদয়টা যেন দুভাগ হয়ে গিয়েছিল সেদিন। আমার এত কষ্ট সবই যেন বৃথা গিয়েছিল। অনেক চেষ্টা করেছিলাম সম্পর্কটা বাঁচানোর। বলেছিলাম ওর বাবার সাথে আমি কথা বলবো, কিন্তু ও বলেছিল দরকার নেই। আমি ওর মানতে পারিনি। এর মাঝে একদিন ও আমায় জড়িয়ে ধরে খুব কেঁদেছিল আর বলেছিল, ভুলভাল কিছু করবে না, সবসময় ভালো থাকবে। দেখো, আমি চলে যাওয়ার পর তোমার জীবনে সব কিছু ভালো হবে। আমার জন্য এতদিন যা যা কষ্ট করেছো সব চলে যাবে। তোমার সুন্দর একটা জীবন হবে। উত্তরে আমি সেদিন কিছুই বলিনি। বড্ড অভিমান ছিল কি না। এরপর বিয়ের দিন সইতে না পেরে ওদের বাড়ি গিয়ে বলেছিলাম, চলো পালিয়ে যাই, আমার উপর বিশ্বাস রাখো, দেখবে আমরা ঠিক ভালো থাকবো। সেদিন ও কি বলেছিল জানো? উত্তরে নীলা নিরাশা ভরে চোখে তাকিয়ে বলল, আমি নিজের থেকে বেশি বিশ্বাস করি তোমায়, কিন্তু বিয়েটা আমায় করতেই হবে। তোমার জন্য হলেও করতে হবে। সেদিন এতটুকু বলে চলে যাই শুধু। সেদিন এই কথার অর্থ না বুঝলেও এখন বুঝি। ওর জন্যে আমি একটা ভালো কোম্পানি থেকে বিনা সুদে সরকারি চাকরি পাই। শুনেছিলাম ওর বাবার কাছে শর্ত রেখেছিল নাকি আমার ভালো চাকরি ভালো জীবন কাটানোর সাহায্য করবে, আর তার বিনিময়ে তার বাবা যাকে বিয়ে করতে বলবে তাকেই করবে। তারপর তাই হলো। ওর বাবার জন্য আর ওর জন্যই চাকরি হলো। ধীরে ধীরে নিজের দরিদ্রতা সব ঘুচে গেল। বড় বাড়ি, বড় গাড়ি সবই হলো, কিন্তু আফসোস একটা থেকেই গেল, আমি ওকে পেলাম না। জীবনটা একা একাই কেটে গেল। ভেবেই দীর্ঘশ্বাস ফেলল লোকটি। লোকটির কথা শুনে মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল নীলার। ভালোবাসার গল্প যে এমনও হয় জানা ছিল না তার। নীলা মন খারাপ হয়ে বলে উঠল, আপনি আর বিয়ে করেননি কেন? নীলার কথা শুনে ছলছল চোখে নীলার দিকে তাকিয়ে বলল, আজও ভালোবাসি তাই। এসবের কথা শুনে চরম অবাক হয়ে বলল নীলা, এখনো তাকে ভালোবাসেন? সময়টা তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। আশেপাশের পরিবেশটাও লালচে বর্ণ ধারণ করেছে। হয়তো সূর্যি মামা এখনই চলে যাওয়ার ফোন দিয়ে এঁটেছে। আশেপাশের পরিবেশ থেকে আবারও বলে উঠল লোকটি, এখন আমার যেতে হবে, সন্ধ্যা হয়ে এসেছে, আর তুমিও যাও। বলে নিজের কাগজপত্রগুলো গুছিয়ে উঠে দাঁড়ালো লোকটা। নীলা কিছুটা হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলল, নাম কি ছিল তার? আর আপনার নামটাই বা কি? উত্তরে মুচকি এসে বলল, আহিল। আর কিছু বলার আগেই ফোনটা বেজে উঠল আহিলের। ওপরের মায়ের নাম্বারের কল দেখে মুচকি এসে বলল সে। এমন সময় নীলার মা এসে হাজির। হুট করেই এমন সময় মাকে এখানে দেখেই নীলা বলে উঠল, মা, তুমি এখানে? আমি বাড়ি চল, তোর সাথে কথা আছে। কেন মা, কি হয়েছে? এইদিকে ফোনে কথা বলে পেছন ফিরতেই নীলার সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে আর কিছু বলতে পারল না আহিল। কথা বলতে বলতেই এগিয়ে গেল সে বাড়ির উদ্দেশ্যে। মহিলাটা উল্টো দিকে ঘুরে তাকায়, আর ফেসটা দেখতে পারল না আহিল। আর এদিকে নীলা মায়ের সাথে চলে যেতে যেতে বলে উঠল, জানো তো মা, আজ এক আঙ্কেলের সাথে দেখা হলো। তার জীবন কাহিনী শুনলাম, খুব খারাপ লাগলো। সে এক মেয়েকে ভালোবাসতো,
কিন্তু পরিস্থিতি তাদের এক হতে দেয়নি। ও তাই? হুম, আঙ্কেলটার নাম আহিল, কিন্তু মেয়েটার নামটা তো শুনতেই পারলাম না, তার আগেই তুমি চলে এলে। আহির নামটা শুনে বুকটা কেঁপে উঠল চারুলতার। পেছনে ঘুরে তাকালো ও একবার, কিন্তু লোকটার চেহারা আর দেখতে পারল না সে। পরে ভাবলো, এক নামে তো কত মানুষই থাকে। অতঃপর দুজন দুদিকে চলে গেল। তারা জানতেই পারল না, খুব কাছে থেকেও দেখা মিলল না দুজনের। কেউ স্বামী, সংসার, ছেলে মেয়ে নিয়ে সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেও আরেকজন রয়ে গেল একা, শুধুই একা। দীর্ঘশ্বাসে যেন একটা দীর্ঘশ্বাস ফেলায় তার দৈনন্দিন একটা রুটিন।